নমস্কার, শুরু করছি বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস 9 ও 10। আমি আগের ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসগুলোতে আমি আলোচনা করব বড় অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেনগুলোর আনসার কিভাবে লিখব। 5 নম্বর, 7 নম্বর এবং 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কিভাবে লিখব আমি আজকে সেটাই তোমাদের সাথে আলোচনা করব। এখানটায় আমি একটা কোশ্চেন নিয়েছি কি, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি বিশ্লেষণ করো। অর্থাৎ এটি এমন একটি প্রশ্ন যে প্রশ্নের মধ্যে সমস্ত কিছুই থাকবে, কবিতার প্রথম থেকে শুরু পর্যন্ত সমস্ত প্রতিটা লাইনে বিশ্লেষণ থাকবে। আর এই প্রশ্নটি পড়লে বা এই প্রশ্নটি যদি তুমি তৈরি করে নিতে পারো, তাহলে এই কবিতার আর যা যা কোশ্চেন আসবে বা আসার মতন প্রতিটি তুমি পারবে। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে 3টে পার্ট থাকে। প্রথম পার্ট কি, ভূমিকা বা ইন্ট্রোডাকশন। মধ্য পার্ট হচ্ছে প্রশ্নের বিষয়বস্তু, অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা বলবে সেই প্রশ্নের যে উত্তর তুমি লিখবে সেই উত্তরটা মধ্য পার্ট। আর হচ্ছে লাস্টে একটা তোমার নিজস্ব মতামত বা ওন ওপিনিয়ন, সেটা হচ্ছে লাস্ট পার্ট। তাহলে আমি আগের দিন একটা ইন্ট্রোডাকশন তোমাদের লিখে বলে দিয়েছি। আজকে আমি আবার একটা ইন্ট্রোডাকশন লিখলাম। তোমাদের যেটা খুশি তোমরা লিখতে পারো, যেখান থেকে ভালো লাগে। এখানে আমি কি প্রথম ইন্ট্রোডাকশনটা এখানে আমি প্রথম শুরু করছি কি লিখে, উত্তর। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, দাগ নম্বর দিয়ে কোশ্চেনের উত্তর শুরু করবে। আমি লিখছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় কবি একদিকে যেমন কৃত্রিম নাগরিক জীবন এবং সহজ সরল অনাড়ম্বর পল্লী সমাজের ছবি তুলে ধরেছেন, তেমনি এই কবিতায় কবির এক গভীর জীবন দর্শন লুকিয়ে আছে। তা হলো মানব জীবনের জন্ম মৃত্যুর মতো এই দুই তীরের মধ্যবর্তী মানব জীবনের কিছু সময় ও কর্ম। অর্থাৎ এখানে বলা হয়েছিল যে কবিতায় বলা হয়েছিল দুটো গ্রাম, নদীর দুটো তীরে দুটো গ্রাম, কিন্তু এর আধ্যাত্মিক বিষয় কবি এটাই বলতে চেয়েছেন যে এই দুটো তীর বা দুটো গ্রাম আর কিছুই নয়, আমাদের জন্ম মৃত্যু, অর্থাৎ আমাদের জীবনে দুটো পার। আর এই দুটো গ্রামের মধ্যবর্তী স্থানে রয়েছে কি একটা নদী, কিন্তু আমাদের জীবনের মধ্যবর্তী জীবনের এই দুটো পার অর্থাৎ জন্ম মৃত্যুর মধ্যবর্তী স্থানে রয়েছে কি মানব জীবনের কিছু সময় ও কর্ম। তবে যাই হোক, নিম্নে খেয়া কবিতাটি বিশ্লেষণ করা হলো। অর্থাৎ তোমাকে এখানে বলছে খেয়া কবিতাটি বিশ্লেষণ করো, তাই তুমি এই ভূমিকাটি লিখে লাস্ট লাইন লিখছো, তবে যাই হোক নিম্নে খেয়া কবিতাটি বিশ্লেষণ করা হলো। অর্থাৎ এখানে যে কোশ্চেন তোমাকে বলবে সেটাই তুমি এইখানে দিয়ে দেবে। প্রথম লাইনটা কি আছে? প্রথম লাইনটা আছে, খেয়া নৌকা পাড়া পার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। তাহলে কি, এই কবিতার লাইনকে আমরা সাহিত্যের ভাষায় পংক্তি বা চরণ বলে থাকি। প্রত্যেক কবিতার লাইন যখন তুমি লিখবে অবশ্যই উদ্ধৃতি চিহ্ন বা কোটেশন চিহ্ন দেবে। আর এই কোটেশনটা সিঙ্গেলও হতে পারে বা ডবলও হতে পারে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দেবে, কিন্তু টেক্সটের লাইন অর্থাৎ কবিতাটার লাইন লেখার সময় অবশ্যই উদ্ধৃতি চিহ্ন দেবে। এই লাইন দুটোর মানে কি? অর্থাৎ এই পংক্তি দুটির মূল বক্তব্য হলো, সহজ সরল গ্রাম পল্লীর সাধারণ জনমানব নদীর পথে নৌকা করে এক গ্রাম থেকে অন্য গ্রামে কেউ যায় কেউ বা আসে। তবে এখানে আধ্যাত্মিকতা যেন কবির অন্তরোপলব্ধি, অর্থাৎ অন্তর্যোগ উপলব্ধি, অন্তরোপলব্ধি।
এই নৌকা যেন জন্ম মৃত্যুর মাঝখানের কিছু সময় ও কর্ম, আর নদীর দুই তীরে দুটি গ্রাম যেন মানবের জন্ম মৃত্যু। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। এখানটায় কি গ্রাম বাংলা তথা নগর জীবনে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ নিজ কর্মে ব্যস্ত থাকে, তাই নদী পারে মানুষের আনাগোনা। তেমনি মৃত্যু যেন সন্ধ্যা পরবর্তী সময়, যখন মানুষ আর আনাগোনা করে না। নদী দুই পারে ও নদী দুই পার স্বরূপ জীবন তীরে, অর্থাৎ এখানটায় কবি বলছে কি সকাল থেকে সন্ধে ওই নদীর তীর দুটোতে মানুষের আনাগোনা থাকে। এটা সাধারণ অর্থে স্বাভাবিকই, সকালে সবাই নিজ কর্মে ব্যস্ত থাকে এবং সন্ধ্যার মধ্যে সকলে গৃহে ফিরে আসে, তাই দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ব্যস্ত থাকে। তাই আর এই সকাল ও সন্ধ্যা হলো আমাদের জীবনেরও দুটো পার, সকাল হলো জন্ম, সন্ধ্যা হলো মৃত্যু। তাই বলা যায় যে মৃত্যু যেন সন্ধ্যা পরবর্তী সময়, সন্ধ্যার পর যেমন মানুষের আর আনাগোনা থাকে না, সন্ধ্যা পর্যন্তই আনাগোনা থাকে, তেমনি মৃত্যুর পর মানুষের এই পৃথিবীতে আর কোনো আনাগোনা থাকে না। সেটাই হচ্ছে এই লাইন দুটির মধ্য দিয়ে কবির জীবন দর্শন ও আধ্যাত্মিকতা। এরপরে আমরা চলে যাচ্ছি পরের পংক্তিতে। পরের পংক্তিতে কি বলছে? পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। এখানটায় বলছে কবিতার এই পংক্তিগুলির মধ্য দিয়ে কবি সেকালের নাগরিক জীবন ও গ্রাম্য জীবনের একটি তুলনামূলক ছবি তুলে ধরেছেন। নাগরিক জীবন দ্বন্দ্ব সংঘাতে উত্তাল। গ্রামের তুলনায় নগরে সুযোগ সুবিধা অনেক বেশি, কিন্তু সেখানে মানুষের হৃদয়ের যোগ খুব কম। মানুষের নিজেদের মধ্যে কত হানাহানি, রক্তারক্তি। এই রক্তারক্তির ফলে পৃথিবীতে নেমে আসে কত সর্বনাশ। লোভ লালসায় এই রক্তপ্রবাহে মেতে কেউ সোনার মুকুট অর্থাৎ ক্ষমতাশালী হয়ে ওঠে, আবার কারো ক্ষমতা নষ্ট হয়ে যায়, অর্থাৎ কি টেক্সটের লাইনে, অর্থাৎ সোনার মুকুট কত ফুটে আর টুটে অর্থাৎ কারো ক্ষমতা নষ্ট হয়ে যায়। এইভাবেই যুগের পরে যুগ মানুষ কেবল নূতন নূতন ইতিহাস গড়ে চলেছে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল কত সুধা, শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই চারটি চরণের কি বিষয়বস্তু কি? তা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব হলো মানুষ। সৃষ্টির আদি কাল থেকে মানুষ তার জীবনযাত্রার মানকে ক্রমাগত উন্নতির পথে নিয়ে গেছে, আর এই ক্রমাগত উন্নতির কথাই হলো সভ্যতার ইতিহাস। মানুষ যত নূতনের সম্মুখীন হয়েছে, ততই তার তৃষ্ণা ক্ষুধা অর্থাৎ আশা আকাঙ্ক্ষা ইচ্ছার ও নতুনত্ব জেগে উঠেছে। কবিতায় শুধু থেকে জানে নাম অর্থাৎ এই লাইনটা অর্থাৎ এই যে শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, এই লাইনটার মানে হলো এখানে কবি নাম না জানা দুই গ্রামের কথা বলেছেন। দোহা অর্থাৎ দুজন, আর এই দুজন কারা? আর এই দুজন হলো দুই গ্রাম ও গ্রামের মানুষ একে অন্যের দিকে চেয়ে আছে, কারণ তাদের মধ্যে অবস্থিত এক নদী, আর এই নদী তাদের দূরত্ব বজায় রাখে। তবে গ্রাম বাংলার মানুষের মধ্যে যে আত্মার যোগ আছে তা দৃঢ় রাখে এই খেয়ানৌকা, অর্থাৎ এই নদী দুটো গ্রামের মানুষকে বিচ্ছিন্ন করলেও নদীতে যে নৌকো থাকে সেই নৌকোয় দুই গ্রামের মানুষকে
এক সূত্রে গেঁথে রেখেছে, অর্থাৎ তাদের মধ্যে যোগাযোগটা বহন করে চলেছে। এইবার আমি বলেছিলাম যে একটা কোশ্চেনের মধ্যভাগ, আমি ইন্ট্রোডাকশন বা ভূমিকা প্রথমেই দেখিয়েছি। আর মধ্যভাগটা কি? প্রশ্ন উত্তরের মধ্যভাগ হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভূমিকা, আর এখান থেকে একদম এই পর্যন্ত হচ্ছে মধ্যভাগ। অর্থাৎ আমি এই বিশ্লেষণ করলাম, কবিতাটার যে বিশ্লেষণ করলাম সেটাই হচ্ছে মধ্যভাগ। আর আমি বলেছিলাম যে একদম শেষে লাস্ট প্যারা, সেটা কি তোমার ওন ওপিনিয়ন বা নিজস্ব মতামত, নিজের মতো করে 3-4টা লাইন লিখে দেওয়া। সেটা কি? এখানে তুমি এইভাবে লিখতে পারো, সবশেষে বলা যায়, অর্থাৎ তুমি যে আলোচনাটা করলে সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আমি বলছি যে সবশেষে বলা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই খেয়া কবিতায় যেমন গ্রাম ও নগরের এক চিত্র তুলে ধরেছেন, তেমনি মানব জীবনের এক আত্মীয়তাও রয়েছে এই কবিতার। অর্থাৎ আত্মীয়তা বলতে অর্থাৎ আধ্যাত্মিকতা অর্থাৎ মানব জীবনের এক আধ্যাত্মিকতাও রয়েছে এই কবিতায়। আমি আত্মীয়তা বলে ফেলেছি, কিন্তু এখানে রয়েছে, এখানে এই কথাটাই লিখবে যে গ্রাম ও নগরের এক চিত্র তুলে ধরেছেন, তেমনি মানব জীবনের এক আধ্যাত্মিকতাও রয়েছে এই কবিতায়। শেষ করলাম আমার এই ক্লাসটি। পরবর্তী যে আলোচনা করব সেটা হচ্ছে কবিতার নামকরণ। এই কবিতার নামকরণ খেয়া কেন হলো, আমি পরবর্তী ক্লাসে এটাই আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে এতটুকু সময় দেওয়ার জন্য।